বিষের বোতল হাতে লায়লা বেগম পায়চারি করছে আর বলছে, আমি মরবো তো মরবই। তোরা দুই ভাই বোন যতই আমাকে বোঝাস না কেন, আমি বাঁচবো না। তোর বাবা বিয়ে করে বউ নিয়ে ঘরে ঢোকার সাথে সাথে আমি এই বিষের বোতল হাতে নিয়ে বসে আছি। এই বোতলের সবটুকু বিষ খেয়ে নিজের জীবনটাকে শেষ করে দিব। অধরা বলল, মা, তোমার জীবন তুমি শেষ করে দিলে লাভ কার হবে? আব্বুরই তো লাভ হবে। সে নতুন বউ নিয়ে আমোদ ফুর্তি করবে, সুখে জীবনযাপন করবে, আর তুমি মরে ভূত হয়ে আব্বুর চারিপাশে ঘুরে ঘুরে দেখবে নবদম্পতির কাণ্ড কারখানা। তখন তো তোমার ভীষণ জিদ হবে। তখন কি করবে? তখন কি করবো না করবো তখন ভাবা যাবে। অপি বলল, মা, তুমি কি একটা জিনিস ভেবে দেখেছো? আব্বু বিয়ে করলে কিন্তু তোমারই লাভ। তুই কি বলতে চাচ্ছিস? আমার লাভ মানে? কেন, তোমার মনে নেই সপ্তাহ 2 আগে আব্বুর সাথে ঝগড়া করেছিলে আর চেঁচিয়ে চেঁচিয়ে বলেছিলে? কি বলেছিলাম? মা, একটু ভালো করে মনে করে দেখো তো কি বলেছিলে। আমার মনে নেই। তুই বলতো কি বলেছিলাম। কি বলেছিলে শুনবে? তাহলে শোনো। এই নাও তোমার চা। একটু পরপর চা খাবে আর সারাদিন সোফায় বসে বসে টিভি দেখবে। দেশের সব খবর রাখা মনে হয় তোমার দায়িত্বের উপর পড়েছে। কি হয়েছে লায়লা, তুমি আমার সাথে এমন উচ্চস্বরে কথা বলছো কেন? আমি নিম্ন স্বরে কথা বলতে পারি না, তা তুমি ভালো করেই জানো। সেটা তো তোমার বংশীয় রোগ। কি বললে? আমার বংশীয় রোগ? আচ্ছা বাদ দাও, আমাকে এখন একটু শান্তিতে খবরগুলো দেখতে দাও। আমার শান্তির কি হবে? আমাকে কি তুমি শান্তিতে রেখেছো? কেন, আমি আবার কি করলাম? এই বুড়ো বয়সেও তোমার কাপড় চোপড় ধুয়ে দিতে হবে, রাতের বেলা তোমার পা টিপে দিতে হবে, তোমার জন্য চা বানিয়ে দিতে হবে, আবার রান্নাটাও আমাকেই করতে হবে, কারণ তুমি আবার কারো হাতের রান্না খেতে পারো না। তোমার এত কষ্ট হলে ছেলেকে বিয়ে করাও, না হলে আমাকে বিয়ে করাও। চোখ বড় বড় করে লায়লা বেগম বলল, কি বললে? তোমাকে বিয়ে করাবো? করো বিয়ে। মানা কে করেছে? তুমি বিয়ে করলে তো আমারই লাভ। তোমাকে চা বানিয়ে দিতে হবে না, তোমার জামা কাপড় ধুয়ে দিতে হবে না, তোমার শরীর টিপে দিতে হবে না, রান্না বান্না তোমার নতুন বউকে দিয়ে করাতে পারবে। তখন আমার মহাশান্তি। তাহলে কি তুমি স্বীকার করছো আমি বিয়ে করলে তোমার লাভ? অবশ্যই লাভ। এ তো লাভের উপরে লাভ। ঠিক আছে, তাহলে আজকে থেকে মেয়ে দেখা শুরু করে দেই। খান সাহেব, মুখে সবকিছু বলা সহজ, কিন্তু বাস্তবে তা কিন্তু সহজ নয়। মেয়ের মা বাবা পাগল হয়নি যে তোমার মতো বুইড়ার সাথে তাদের মেয়ে বিয়ে দিবে। দেখা যাক বিয়ে দেয় কি দেয় না। এখন আমার মনে হয় কোনো মেয়ের বাবা মা আব্বুকে পছন্দ করেছে, হয়তো সেজন্যই আব্বুর সাথে তাদের মেয়েকে বিয়ে দিয়েছে। মাঝখানে তোমারই লাভ হলো। লায়লা বেগম রাগান্বিত হয়ে বলল, আমি কি তোকে পেটে ধরেছিলাম? তুই আমার মেয়ে হয়ে আমার সাথে শত্রুর মতো আচরণ করছিস কেন? আমি আবার কি করলাম আম্মা? আমার এই বিপদের সময় তুই আমায় খোঁচা মেরে বলছিস? অপু বলল, সত্য কথা বললেও দোষ। শত্রুর মতো আচরণ প্রতিদিন তুমি আমাদের সাথে করতে। কি বললি? আমি তোদের সাথে শত্রুর মতো আচরণ করেছি? অবশ্যই তুমি প্রতিদিন আমাদের সাথে শত্রুর মতো আচরণ করো। একটু মনে করে দেখো তুমি আমাদের সাথে কেমন আচরণটা করো। প্রতিদিন সকালবেলা মায়ের চেঁচামেচিতে ঘুম ভাঙে অপু অধরার। আজও সকাল সকাল মায়ের চেঁচামেচিতে ঘুম ভাঙলো। জন্মের পর থেকে এটা একটা স্বাভাবিক ব্যাপার, যা নিত্যদিনের সঙ্গী। কিন্তু আজকের চেঁচামেচির ধরনটা একটু আলাদা মনে হচ্ছে। তাই অপু তার রুম থেকে ও অধরা তার রুম থেকে বের হয়ে আসলো। রুম থেকে বের হয়ে আসতেই দুই ভাই বোন চমকে উঠলো। দেখলো দুদলার সাথে প্রচন্ড তর্কে জড়িয়েছে তার মা। দুদলা যখন তার মায়ের সাথে তর্ক করে পেরে উঠছে না, তখন সে বলল, আপনার মতো বজ্জাত মহিলা আমি আমার বাপের জন্মেও দেখিনি। আপনার স্বামী আপনাকে নিয়ে কিভাবে সংসার করে? আপনার মতো এমন বউ যদি আমার থাকতো, আমি খাড়ার উপর তালাক দিতাম। কথাটি শোনা মাত্র লায়লা বেগমের মাথার টকবক করে ফুটতে লাগলো। উত্তেজিত হয়ে দুদালার গালে কষে চর বসিয়ে দিয়ে বলল, এমনিতে দুধে ভেজাল, তার উপর বড় বড় গলাবাজি। তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবি। তোর মুখ যেন আমি কোনোদিন না দেখি। দুদলা গাল চেপে ধরে চলে যাওয়ার আগে মাকে অভিশাপ দিয়ে বলল, আমি অভিশাপ দিয়ে গেলাম, আপনার মতো বদকপালে সতীন জুটবে। বলেই দুদলা বাসা থেকে বের হয়ে গেল। ড্রয়িং রুমে বসে মোমিন খান দুদলার অভিশাপের কথা শুনে হাহা করে হেসে উঠল। লায়লা বেগমের মেজাজটা আরো বেশি গরম হয়ে গেল। হনহন করে ড্রয়িং রুমের ভেতরে ঢুকে পড়ল। অধরা ও অপু বুঝতে পারলো লঙ্কা কাণ্ড ঘটে যাবে, তাই তারাও দৌড়ে ড্রয়িং রুমের দিকে ছুটল। ড্রয়িং রুমের ভেতরে প্রবেশ করেন লায়লা বেগম। উত্তেজিত হয়ে বলল, তোমার সমস্যা কি? তুমি এখানে বসে হাহা করে হাসছো কেন? বারে, আমি টিভি দেখেও হাসতে পারবো না? তুমি টিভিতে খবর দেখে হাসোনি, তাই আমাকে 9-6 বোঝাতে আসবে না। এমন সময় ভাই বোন দৌড়ে এসে পাশে দাঁড়িয়ে অপু বলল, মা, আমার মনে হচ্ছে বাবা টিভি দেখেই হাসছিল। তোরা কি আমাকে বেকুব মনে করিস? খবরের মধ্যে কি কমেডি শো চলে? তোর বাবা দুদলার কথা শুনে এসেছে, মনে মনে খুশি হয়েছে দুদলা আমাকে অভিশাপ দিয়েছে বলে। তার মনের মধ্যে লাড্ডু ফুটছে। আমিও চাই দুদলার অভিশাপ সত্য হোক। তোর বাবার ক্ষমতা থাকলে একটা বিয়ে করে দেখাতে বল, আমার জন্য একটা সতীন নিয়ে আসতে বল। বলেই হনহন করে নিজের রুমের দিকে চলে গেল। অধরা বলল, এখন তুমি সাথে মরার জন্য প্রস্তুতি নিচ্ছ কেন? তুমি তো বাবাকে বিয়ে করতে বলেছিলে। আমি কি বলেছিলাম সেটা তোরা মনে রাখলি, কিন্তু তোদের যে মান সম্মান যাবে সেটা কি তোরা বুঝলি না? তোদের আমি পেটে ধরেছি, কিন্তু তোরা একটাও আমার মনের দুঃখ বুঝিস না। এমন সময় কলিং বেল বেজে উঠল। লায়লা বেগম চমকে উঠে দৌড়ে মেইন দরজার দিকে ছুটল। ভাই বোন দুজন মায়ের এমন তাড়াহুড়ো দেখে অবাক হয়ে চেয়ে রইল। মেইন দরজার সামনে এসে দরজা খুলতে মোমিন খান ও তার নববধূ ঘোমটা দিয়ে বাসার ভেতরে প্রবেশ করলো। লায়লা বেগমের মাথায় যেন বাজ পড়লো। অপু অধরা দৌড়ে সে মায়ের পাশে এসে দাঁড়ালো। মোমিন খান মুচকি মুচকি হাসছে। লায়লা বেগম ছোট বাচ্চাদের মতো ভ্যা ভ্যা করে কান্না করতে করতে বলল, শেষ পর্যন্ত তুমি বিয়েটা করেই ফেললে। করলাম, তোমার লাভের জন্যই বিয়েটা করলাম। লায়লা বেগম কান্নারত অবস্থায় বলল, এই বদমেয়ে, তোমার বাবা মার কি আক্কেল জ্ঞান নেই? এরকম বুড়ো একটা লোকের সাথে তোমাকে বিয়ে দিয়ে দিল, আর তুমিই বা কেমন এই বুড়ো লোকটাকে বিয়ে
বিয়ে করলে? এই কথা শুনে ঘোমটা সরিয়ে দাঁত বের করে হা হা করে হেসে উঠল প্রিয়া। প্রিয়াকে দেখে সবাই চমকে উঠল। প্রিয়া হাসতে হাসতে বলল, আপু আমি কারো কথার ধার ধারি না, এমন একটা রসিক মানুষকে বিয়ে করতে পেরেছি সেজন্য নিজেকে সার্থক মনে করছি। লায়লা বেগম প্রিয়ার দিকে আঙ্গুল তুলে বলল, তুই আমার বোন হয়ে আমার স্বামীকে বিয়ে করলি? বলেই মাথা ঘুরে বেহুশ হয়ে ফ্লোরে পড়ে যাবে এমন সময় অপু তার মাকে ধরে ফেললো। সবাই আতঙ্কিত হয়ে উঠল। হাতে হাতে ধরে লায়লা বেগমকে ড্রয়িং রুমের ভেতরে নিয়ে গেল। সোফার উপর বসিয়ে চোখ মুখে পানির ছিটা দিতেই লায়লা বেগমের জ্ঞান ফিরল। আবারও ছোট বাচ্চাদের মতো কান্না শুরু করলো। প্রিয়া বলল, আপু তুমি ছোট বাচ্চাদের মতো ভ্যাবা করে কান্না করছো কেন? তুই আমার আপন চাচাতো বোন হয়ে আমার স্বামীকে বিয়ে করেছিস, আমি কান্না না করে কি হাসবো? দুলাভাইয়ের মতো এমন একটা রোমান্টিক মানুষকে তুমি উঠতে বসতে শুধু একটা কথাই বলো, তুমি বিয়ে করো, বিয়ে করলেই আমার লাভ। তারপর আরো কত কথা বলো। এই রোমান্টিক মানুষটাকে তুমি নির্যাতন করো, ঝগড়া করো, চেঁচামেচি করো, কিন্তু তুমি কি জানো এই মানুষটা তোমাকে প্রচন্ড ভালোবাসে? আমি নিজের চোখে দেখেছি। তুমি অসুস্থ যখন ছিলে মেডিকেলের বেডে তোমার পাশে বসে তোমার মাথায় হাত বুলিয়ে দিয়েছে আর কান্না করেছে তোমার জন্য। নামাজ পড়ে দুহাত তুলে দোয়া করেছে, তোমার সুস্থতা কামনা করেছে। অধরা বলল, মা সত্য কথা, আমাদের নতুন মা কিন্তু সত্য কথা বলেছে। অধরা, শেষ পর্যন্ত তুই ওকে মা বলে ডাকলি? কি করব, আমার বাবা যখন বিয়ে করেছে তখন সে তো আমার মাই হবে। তোদের ব্যবহারে বুঝতে পেরেছি তোরা তলে তলে তোর বাবার বিয়েটাকে সাপোর্ট করছিস। আমি আর বাঁচবো না, আমাকে এবার মরতেই হবে। আমার বিষের বোতলটা কোথায় গেল রে? বিষের বোতলটা দে। আপু পাগলামি বাদ দাও, তোমার বুড়ো জামাইটাকে আমি বিয়ে করিনি, শুধু তোমাকে পরীক্ষা করার জন্যই বিয়ের নাটকটা সাজিয়েছি। কথাটা শুনে সবাই অবাক হয়ে গেল। লায়লা বেগম চোখের পানি মুছে বলল, সত্যি প্রিয়া, তুই তো দুলাভাইকে বিয়ে করিসনি? বললাম তো বিয়ে করিনি, দুলাভাইকে বুদ্ধি দিয়ে তোমাকে শায়েস্তা করার জন্যই নাটকটা করেছি। আসলে আমার দুলাভাইও যেমন তোমাকে ভালোবাসে, তুমিও তেমনি দুলাভাইকে ভালোবাসো, শুধু মাঝখানে ঝগড়াটা করো ফাউ ফাউ। কথাটা শুনে সবাই হাহা করে হেসে উঠল। প্রিয় ভিউয়ার্স, স্বৈরাশাসন সংসারেও কিন্তু চলে, কিন্তু সেই স্বৈরাশাসন কখনো ভালো কিছু ডেকে আনতে পারে না। অনেক সময় হিতে বিপরীত হয়ে যেতে পারে। তাই আমরা যাই কিছু করি না কেন, অতিরিক্ত বাড়াবাড়ি করাটা মনে হয় ঠিক নয়। অতিরিক্ত বাড়াবাড়ি করলে আপন মানুষও কোনো এক সময় তিক্ত হয়ে যেতে পারে। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটির রচনায় ফেরদৌস অপু, পরিচালনায় মোশাররফ হোসেন মৃদুল, চিত্রগ্রহণ ইফতি হুসাইন, সম্পাদনায় আলমগীর। ধন্যবাদ।